সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমেই আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে বিষয়টি আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে ট্রাম্প প্রশাসনের নতুন বাজেট কাটে হেলথ কভারেজ সুবিধা হারাবে প্রায় 9,50,000 নিউ ইয়র্ক সিটির বাসিন্দা। এই বিষয়টি খুবই উদ্বেগজনক। এই বিষয়টি আজকে আলোচনা করব। ব্রুকলিনের 10 কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ড্যান গোল্ডম্যানের বিরুদ্ধে নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার কংগ্রেসে প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা দিয়েছেন। মায়ামি সিটি নির্বাচন মিড টার্মে রিপাবলিকানদের জন্য রেড কার্ড। আপনারা জানেন যে মায়ামি সিটি নির্বাচনে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট প্রায় 20 বছরের ব্যবধানে প্রথম জিতেছেন এবং এটাকে মনে করা হচ্ছে যে রিপাবলিকানদের জন্য রেড কার্ড। উইন রোজারিয়া মামলায় পুলিশের বিরুদ্ধে আইনি উদ্যোগ গ্রহণে অপারগতা প্রকাশ করছে নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল এবং এতে কমিউনিটিতে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আরেকটি বিষয় আলোচনা করতে চাই যে কী কারণে ডিপোর্ট ও গ্রেফতার হতে পারে ন্যাচারালাইজ সিটিজেন। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। আমাদের কমিউনিটিতে এই বিষয়ে কিছুটা আতঙ্ক আছে, এই বিষয়টি আলোচনা করব। নিউ ইয়র্ক গভর্নর পদে রিপাবলিকান ও নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ ব্রুক ব্ল্যাকম্যানের প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা। দ্যাট মিনস রিপাবলিকান আরেক ক্যান্ডিডেট ঘোষণা করলেন, তিনি নির্বাচনে আসছেন। এই হচ্ছে আজকের বিষয়গুলো। এর মধ্যে আরও থাকবে অনেক, হয়তো আমরা জানবো। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, অ্যাটর্নি মীর মিজানুর রহমান, কাজী ফজিয়া এবং ইব্রাহিম চৌধুরী খোকন, সাথে আছেন নাজমুল হাসান। শুরু করব দিনের আপডেট। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল হাসানের কাছে। নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং ফ্যামিলি, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বুধবার, ডিসেম্বর মাসের 10 তারিখ, আর 21 দিন বাকি আছে এই বছরের। যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে একটি বড় আকারের তেলের ট্যাঙ্কার আটক করছে এবং এর অর্থ গিয়ে দাঁড়াচ্ছে যে ভেনেজুয়েলার তেল রপ্তানিকে বাধাগ্রস্ত করার জন্য সেখানে মোতায়েন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজরা সম্পূর্ণ ঘিরে ফেলেছে ভেনেজুয়েলার উপকূল এবং ভেনেজুয়েলা থেকে তেল বহনকারী ট্যাঙ্কারটিকে আটক করার মাধ্যমে ট্রাম্প প্রশাসন জানিয়ে দিল যে ভেনেজুয়েলাকে কোনো প্রকার ছাড় দেওয়ার সম্ভাবনা নেই। কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের টেলিফোনে কথাবার্তা হয়েছিল এবং সেই কথাবার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ভেনেজুয়েলা থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। বিনিময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কয়েক মিলিয়ন ডলার চেয়েছিলেন এবং তার সাথে তার ঘনিষ্ঠ সহযোগী এবং কর্মকর্তা যারা ভেনেজুয়েলার প্রশাসনের দায়িত্বে রয়েছে তাদের জন্য এক ধরনের ইমিউনিটি চেয়েছিলেন। কিন্তু 200 মিলিয়ন ডলার দিতে যুক্তরাষ্ট্র রাজি থাকলেও কিন্তু তার সাথে যারা কাজ করছেন তাদের কোনো প্রকার ইমিউনিটি দিতে যুক্তরাষ্ট্র প্রশাসন অস্বীকার করে এবং তার ফলেই সে আলোচনাটি ভেস্তে যায়। এখন যুক্তরাষ্ট্র নৌবাহিনী, আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে সর্বাধুনিক যে জাহাজটি, নৌবাহিনীর জাহাজ যেটি যেটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন জেরাল্ড ফোর্ড, সেটি এখন ভেনিজুয়েলার উপকূলে অবস্থান করছে এবং যে কোনো মুহূর্তে প্রেসিডেন্টের নির্দেশ পাওয়া মাত্রই ভেনিজুয়েলাতে তারা নৌ অভিযান চালাতে সক্ষম হবে। তবে কবে নাগাদ এই ধরনের অভিযান আসতে পারে এই বিষয়ে পেন্টাগনের কাছ থেকেও এখনো কোনো প্রকার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে আজকে তেলের জাহাজটিকে আটক করার মাধ্যমে সারা বিশ্ব জুড়ে যদি এই ধরনের তেল ট্যাঙ্কার আটক অব্যাহত থাকে তাহলে বিশ্ব জুড়ে তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে ভেনেজুয়েলা সমগ্র বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ এবং তার ফলে যেহেতু যদি তেল রপ্তানিতে বাধা পড়ে তেলের মূল্য কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে যদি এই ধরনের তেল ট্যাঙ্কার আটক অভিযান অব্যাহত থাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় 4.5 মিলিয়ন মানুষকে যুক্তরাষ্ট্র থেকে, 4 মিলিয়ন অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের যে কর্মসূচি ঘোষণা করেছেন আভ্যন্তরীণ মেমোর মাধ্যমে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কাছে, তার মধ্যে প্রায় 2.25 মিলিয়ন 1 বছর অতিক্রান্ত না হতেই যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছে ইতিমধ্যে। এবং এই ডিপোর্শনের কাজটি আরো দ্রুততম সেরে ফেলার জন্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নিজস্ব বিমান ক্রয়ের একটি
পরিকল্পনা আজকে ঘোষণা করেছে এবং ইতিমধ্যেই তারা $140 মিলিয়ন ব্যয় করে বেশ কয়েকটি বোয়িং 737 বিমান ক্রয় করছে, যেগুলো শুধু ব্যবহার করা হবে যারা যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত অভিবাসীদের ডিপোর্ট করা হবে তাদের দ্রুততার সাথে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। যারা নিজ নিজ দেশে যেতে পারবে না তাদের তৃতীয় কোনো দেশে পাঠানো হবে সেই বোয়িং বিমানগুলোর মাধ্যমে। এবং ওই বিমানগুলোর আসন বিন্যাসের ব্যাপারে যদিও কিছু জানানো হয়নি, তবে বিভিন্ন সংবাদ সংস্থা বলছে সে এগুলো মূলত পুরনো বোয়িং, ব্যবহৃত বোয়িং, এবং এগুলিকে নতুন ভাবে এই শুধুমাত্র অভিবাসীদের বহন করার জন্য অর্থাৎ ডিপোর্ট করার জন্য ব্যবহার করা হবে, এবং সেখানে কোনোভাবেই কোনো বিজনেস ক্লাস কিংবা ফার্স্ট ক্লাস সিট থাকবে না। তবে ইকোনমি সিট গুলো কি পর্যায়ে থাকবে সেটিরও এখনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে $140 মিলিয়ন ব্যয় এই বিমানগুলি কেনা হচ্ছে। আপনারা হয়তো অনেকে স্মরণ থাকতে পারে বিগ বিউটিফুল বিলে, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেছেন এবং তার অত্যন্ত আকাঙ্ক্ষিত বিল। সেই বিলে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে বিপুল পরিমাণ অর্থ, প্রায় $87 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে এই ডিপোর্টেশন এবং অভিবাসনে যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন তাদের দ্রুততার সাথে যুক্তরাষ্ট্র থেকে রিমুভ করার জন্য, বহিষ্কার করার জন্য। সেই কাজটি ত্বরান্বিত করার প্রয়াসেই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এই ব্যবস্থাটি গ্রহণ করছে। $140 মিলিয়ন ব্যয় করে তারা বোয়িং 737 বিমান কিনছে বেশ কয়েকটি। এর আগে আইস কর্তৃপক্ষ অর্থাৎ ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট যাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতো তাদের প্রাইভেট এয়ারলাইন্স এর মাধ্যমে, কন্ট্রাক্টের মাধ্যমে তাদের স্ব দেশে পাঠানো হতো। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দিন কয়েক আগে যে ইমিগ্রেশন অফিসাররা এখন গায়ের চেহারা দেখে নির্ধারণ করতে পারবে এটা তাদের আর অন্যায় হিসেবে চিহ্নিত হবে না। যদি কাউকে শুধুমাত্র গায়ের চেহারার জন্য কোনো ইমিগ্রেশন অফিসার সন্দেহ করে তাহলে তাকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানের জন্য। এবং এই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর ব্যাপক একটি প্রতিক্রিয়া হয়েছে শিকাগোতে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের অভিযানের সময়। সেখানে অনেক ল্যাটিনো চেহারা এবং কিছুটা শ্যাম বর্ণের চেহারা, কৃষ্ণাঙ্গ চেহারার মানুষদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ শুধুমাত্র সন্দেহ হওয়ার কারণে আটক করে নিয়ে গেছে, এবং যাদের মধ্যে কয়েকজন আমেরিকান নাগরিকও ছিলেন। এবং এই বিষয়টি ব্যাপক একটি রিপোর্ট করেছে ওয়াশিংটন পোস্ট। এবং সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে যে এখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ চেহারার কারণেও আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিবাসীদের। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, এবং যুক্তরাষ্ট্রে যারা ল্যাটিনো সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের এই অধিকার যেটি সুপ্রিম কোর্ট দিয়েছে তার তীব্র প্রতিবাদ এবং উদ্বেগ জানিয়ে বলেছেন এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, বেশি আশঙ্কায় পড়বেন, হয়রানির মুখে পড়বেন তারা হচ্ছেন ল্যাটিনো সম্প্রদায়ের মানুষগণ। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল পেনসিলভেনিয়াতে বক্তব্য দিয়েছেন এবং ইমিগ্রেশনের উপরে বক্তব্য দেখতে গিয়ে তিনি বলেছেন যে তিনি কোন তিনটি দেশের মানুষদের যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট হিসাবে বেশি করে দেখতে চান, আর যাদের দেখতে চান না তাদের কথাও তিনি বলেছেন এবং তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন। তিনি গতকাল মাউন্ট পোকোনো পেনসিলভেনিয়াতে একটি সমাবেশে বক্তব্য করতে গিয়ে তিনি বলেছেন যে সোমালি হচ্ছে ফিল্দি, ঘৃণ্য এবং ডিসগাস্টিং তারা বলেছেন। এবং আফগানিস্তানের কথা তিনি উড়িয়ে দিয়েছেন আফগানিস্তানকে, এবং তিনি বলেছেন যে তার প্রশ্ন ছিল উপস্থিত সম্ভবত দর্শকদের কাছে যে কেন তিনটি দেশ, সেই তিনটি দেশ হচ্ছে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক থেকে সেই দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসাবে আসে না, কেন তারা আসে না? এটি প্রেসিডেন্ট ট্রাম্পের ভীষণ জরুরি উদ্বেগজনক একটি প্রশ্ন, এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই পত্রটি করেছেন যে এই তিন দেশের নাগরিকদেরই তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসাবে পেতে চান। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে সেই তিন দেশ থেকেই সবচেয়ে বেশি কম নাগরিক যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে থাকে। তার কারণ পৃথিবীর অন্যতম সুখী দেশগুলোর প্রথম দিকে যে কয়টি দেশের তালিকা রয়েছে সেই তালিকায় সবসময় যে তিনটি দেশ থাকে সেটি হচ্ছে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক। ইমিগ্রেশনের ব্যাপারে আরেকটি তথ্য হচ্ছে যে শিকাগোর গভর্নর, ডেমোক্র্যাট দলের গভর্নর জেডি পিটজেগার একটি বিলে স্বাক্ষর করেছেন, যে বিলে
বলা হয়েছে যে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের সময় আইস কর্তৃপক্ষ যখন ইমিগ্রেশন এনফোর্সমেন্টের দায়িত্ব পালন করবে, তখন তারা ইলিনয়ের ইলিনয়ের কোনো আদালতের আশেপাশে কাউকে গ্রেফতার করতে পারবে না, কিংবা তা কাউকে গ্রেফতার করতে পারবে না। এবং আইস যদি কাউকে এই পর্যায়ে অর্থাৎ আদালতের আশেপাশে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে গ্রেফতার করে, সেই আইস অফিসার কিংবা আইস কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে পারবে শিকাগোর বাসিন্দারা। ইলিনয়ের বাসিন্দারা, শিকাগো তো অবশ্যই ইলিনয়ের অন্তর্ভুক্ত, ইলিনয়ের বাসিন্দারা, এবং গভর্নর এই মর্মে বিলটি স্বাক্ষর করেছেন। হেলথ কেয়ার, আপনি জানেন ওবামা কেয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের দারুণ অপছন্দের একটি বিষয়, এবং ওবামা কেয়ার বাতিল করার জন্যই যুক্তরাষ্ট্রে যে শাটডাউনটি হয়েছে সাম্প্রতিককালে সবচেয়ে দীর্ঘতম শাটডাউন, সেটির অন্যতম কারণ ছিল ওবামা কেয়ারের প্রিমিয়াম প্রদানের যে বিষয়টি ছিল ওবামা কেয়ারের মাধ্যমে, সেটি এই বছরের 31শে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, এবং ডেমোক্র্যাটরা সেটির মেয়াদ বৃদ্ধি চেয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকান নেতারা তাতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং আজকে এমন একটি প্রস্তাবকে সমর্থন করেছেন, সিনেটে এই নিয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে। সেই বিলে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের যে সমস্ত নাগরিকরা ওবামা কেয়ার নেওয়ার সময় প্রিমিয়াম দিতেন, তাদের প্রিমিয়াম বন্ধ হয়ে যাওয়া যদি কমে যায়, কিংবা প্রিমিয়াম বৃদ্ধি পায়, কিংবা প্রিমিয়ামের কারণে তাদের ইন্স্যুরেন্স বন্ধ না হয়, সেই জন্য প্রত্যেককে 1,000 কিংবা $1,500 একটি চেক ফেডারেল গভর্নমেন্ট থেকে ডাকে যোগে পাঠানো হবে, কিংবা তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। $1,500 এবং $1,000 এটি সিনেটে উত্থাপন করা হয়েছে, এবং এই বিলটি প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন করেছেন। তবে এই বিলে যে সমস্ত শর্ত আরোপ করা হয়েছে, তাতে ধনী লোক ছাড়া কেউ এই ধরনের হেলথ কেয়ার চেক পাবেন বলে মনে করা যাচ্ছে না। তার কারণটা, আয়ের যে সীমা দেওয়া হয়েছে, এয়ারফোর্স ওয়ানে কথা বলার সময় প্রেসিডেন্ট এই সমর্থন দিয়েছেন এই বিলের প্রতি। কিন্তু এই বিলে যেটি বলা হয়েছে, তাতে বলা হচ্ছে এই বিলে যারা 1,000 কিংবা $1,500 পেতে পারেন, তাদের একটি আয়ের হিসাব দেওয়া হয়েছে, এবং সেটি হচ্ছে যে যারা $1,000 চেক পাবেন, যারা এলিজিবল অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে যারা এতদিন তালিকাভুক্ত ছিলেন, যাদের বয়স 18 থেকে 49, তারা পাবেন $1,000 চেক। কিন্তু তাদের আয় হতে হবে সেখানে ফেডারেল পভার্টি লাইন, অর্থাৎ ফেডারেল সরকারের যে দারিদ্রতার লিমিট রয়েছে, সেটা 700 গুণ আয় হতে হবে। এবং সেটি হচ্ছে যে একজন ব্যক্তি ইন্ডিভিজুয়াল আয় যদি করে থাকেন, তাকে $109, $1,09,550 আয় করলেই, এবং তার বয়স যদি 18 থেকে 49 হয়, তাহলে তিনি $1,000 চেক পাবেন সেই প্রিমিয়ামে কিছুটা সুবিধা পাওয়ার জন্য। আরেকটি বিষয়, যেটি যাদের বয়স 50 থেকে 64 হয়ে গিয়েছে, কারণ 65 হলে বাধ্যতামূলক ভাবে মেডিকেলের আওতায় চলে আসতে হয়, কিন্তু 50 থেকে 64 বছর পর্যন্ত যারা ওবামা কেয়ারের আওতায় ছিলেন এ পর্যন্ত, তারা পাবেন $1,500 চেক। কিন্তু তাদের আয় হতে হবে, যদি 4 জনের ফ্যামিলি হয়, পরিবার হয়, তাহলে $2,25,000, $2,25,050 একজনের পরিবার জন্য ন্যূনতম আয় হতে হবে। যারা বছরের পারিবারিক ভাবে $2,25,000 আয় করে থাকেন, তাদের জন্য $1,500 এই সুবিধার চেকটি কি কাজে আসবে এবং কেন এটি দেওয়া হবে, সে নিয়েও বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছে যদিও। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের লে অফ, চাকরি থেকে বিদায় করে দেওয়ার যে পর্বটি রয়েছে, যাকে বলা হয় লে অফ, চাকরিচ্যুত করাটাকে বলা হয়। এই চাকরিটিও গত 5 বছরের সবচেয়ে বেশি হয়েছে এবছর, যে বছরটি এখন শেষ হয়ে যাচ্ছে। প্রায় 1 মিলিয়ন মানুষ 2025 সালে এই চাকরিচ্যুত হয়েছেন সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন কর্মক্ষেত্র থেকে। এবং এই রিপোর্টটি দিয়েছে চ্যালেঞ্জার বলে একটি প্রতিষ্ঠান, তারা এই রিপোর্টে দিয়েছে। তবে এটি 2020 সাল থেকে 20 সালের মধ্যে সবচেয়ে বেশি, এবং 2000 2020 সালে সবচেয়ে বেশি, এবং 2009 সালে যে রেকর্ডটি ছিল সেটিও ছাড়িয়ে গেছে। 1 মিলিয়নের মতো মানুষ গত 2025 সালে, যেটি শেষ হয়ে যাচ্ছে, চাকরিচ্যুত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। এবং এটি প্যান্ডেমিকের সময়ও এত বেশি মানুষ চাকরিচ্যুত হননি, যখন যারা যা গত 2025 সালে হয়েছে। এবং এটি ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক আজকে আরেকটি তথ্য জানিয়েছে যে আমেরিকার প্রায় 38.97% মানুষ মনে করেন যে তারা আগামী বছর আরো ভয়াবহ অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন। এই রিপোর্টটি কিন্তু দিয়েছে ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউ ইয়র্ক ব্রাঞ্চটি যেটি রয়েছে, তারা সেটি দিয়েছে।
এবং সর্বশেষ যখন এই ধরনের আশঙ্কা ছিল যে তাদের আয় পরবর্তী বছরে কিংবা নতুন যে বছরটি আসছে সেই বছরে কমে যাবে, সেটি ছিল ২০২৩ সালে। নিউ ইয়র্ক সিটির মেয়র জুলিয়া জোহরান মামদানি একজন সাজাপ্রাপ্ত অপরাধীকে নিয়োগ দেওয়ায় ট্রানজিশন টিমে যে সমালোচনা হয়েছে, যিনি কনভিক্টেড অস্ত্র ধারণকারী ডাকাত, রবার হিসেবে যাকে পরিচয় বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে, তাকে সিটি হলের ট্রানজিশন টিমের নিরাপত্তা সংশ্লিষ্ট কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এ নিয়ে বাদানুবাদ এবং তীব্র আলোচনা সমালোচনার মুখে জোহরান মামদানি আজকে জানিয়েছেন যে এক্সপেরিয়েন্স, দক্ষতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণ, এই বিষয়গুলো জানার জন্যই তাকে নেওয়া হয়েছে এবং তিনি এবং এবং জোহরান মামদানি এমন একটি সিটি, এমন একটি নগর নির্মাণ করতে চান যেখানে সকল নাগরিকের আহ, আহ, জন্য এই নগরটি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। সেই জন্য যারা অপরাধী ছিলেন তাদের যে অভিজ্ঞতা, অপরাধকালীন সময়ে কিংবা অপরাধ থেকে মুক্তির শাস্তি পাওয়ার পর তাদের জীবনে ফিরে আসার যে বিষয়গুলো রয়েছে, সেই অভিজ্ঞতাটাকেই মেয়র মামদানি কাজে লাগাতে চান তার ট্রানজিশন টিমে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে। নিউ ইয়র্ক সিটির বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ২০২১ সালে তিনি আজকে বলেছেন যে ২০২১ সালে তিনি যখন মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি বলেছিলেন যে এই শহরকে নিরাপদ রাখাই আমার মূল কাজ। এবং আজকে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন পাবলিক সেফটি অর্থাৎ জননিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে নিউ ইয়র্ক শহরে এই বছরের সব থেকে কম রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে একটানা, যেটাকে বলা হয় হোমিসাইড, এবং একটি সিঙ্গেল হোমিসাইড, কোনো মৃত্যু ছাড়াই, হত্যাকাণ্ডের ঘটনা ছাড়াই সবচেয়ে বেশি দিন অতিবাহিত হয়েছে। এবং সেইটাই একটি রেকর্ড হিসেবে তিনি বলার চেষ্টা করেছেন আজকে যে নিউ ইয়র্ক সিটি যে প্রতিশ্রুতি দিয়েছেন নিরাপদ করার জন্য, নিরাপদ রাখার জন্য, বিদায় বেলায় তিনি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি তার সেই প্রতিশ্রুতি পালন করতে সক্ষম হয়েছেন। একটু আগে তাহের ওই আপনাদের জানিয়েছেন যে বিদায়ী কম্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার ডেমোক্রেটিক প্রাইমারিতে অংশ নেবেন। তাকে ইতিমধ্যেই জোহরান মামদানি এবং বার্নি স্যান্ডার্স, সিনেটর বার্নি স্যান্ডার্স ইতিমধ্যেই এন্ডোর্স করে ফেলেছেন। যেদিন তিনি ঘোষণা দিয়েছেন তার আগেই তিনি এন্ডোর্সমেন্টটি পেয়েছেন এই তিন বিখ্যাত রাজনীতিবিদের। এবং তিনি বলেছেন তিনি যাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন তিনি হচ্ছেন ড্যান গোল্ডম্যান এবং ১০ নম্বর কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট এটি, এবং এটি ম্যানহাটন এবং কুইন্সের কিছু এলাকা জুড়ে ব্রঙ্কস এই এলাকাটি রয়েছে। একটু আগে তাহের অবশ্য আবারও বলেছেন, কিন্তু আজকে যে হিসাবটা আমি পেয়েছি তাতে দেখা যাচ্ছে ৪,৫০,০০০-এর মতো নিউ ইয়র্ক সিটির বাসিন্দা, আপনাদের অনেকেই যারা হেলথ কেয়ার নিয়ে থাকে নিউ ইয়র্কে, তারা এসেনশিয়াল প্ল্যান সম্পর্কে অবহিত। এবং এসেনশিয়াল প্ল্যানের কয়েকটি পর্বের অর্থ যোগান দিয়ে থাকে ফেডারেল সরকার, এবং সেই ফেডারেল সরকার সেই অর্থগুলো সংকুচিত করে ফেলেছে, প্রদান করা অর্থের পরিমাণ অনেকটা কমিয়ে এনেছে। এবং যার ফলে প্রায় ৪.৫ লক্ষ নিউ ইয়র্ক সিটির বাসিন্দা যারা এসেনশিয়াল কেয়ার হোম হেলথ প্ল্যানের অন্তর্ভুক্ত ছিলেন, তারা আগামী বছর থেকে আর সেটিতে অন্তর্ভুক্ত থাকতে পারছেন না। এবং এতে নিউ ইয়র্ক সিটির যে বিপুল পরিমাণ মানুষ স্বাস্থ্য বিমাহীন ভাবে বসবাস করতে হবে তাদেরকে, যদি না তারা তাদের অন্য কোনো ভাবে স্বাস্থ্য সেবার বিষয়টি প্রিমিয়ামটি পান, কিংবা যারা চাকরি করেন বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন চাকরি পেলে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থা করে থাকে, কিন্তু যারা সেই সুযোগটি পাবেন না তাদেরকে স্বাস্থ্য সেবার বাইরেই থাকতে হবে নিউ ইয়র্কে। এবং তারা বলেছে যে এর ফলে ৪.৫ লক্ষ লোক মানে দাঁড়াচ্ছে ৭ লক্ষর মতো মানুষ, একই পরিবারের একাধিক ব্যক্তি এসেনশিয়াল হোম প্ল্যানের আওতায় থাকেন। প্রায় ৭ লক্ষ পারিবারিক মানুষ, পরিবার সম্পৃক্ত মানুষ এই স্বাস্থ্য বীমা থেকে বঞ্চিত হবে। তবে যারা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে যেতে চান তাদের জন্য আরেকটি খড়গ নামে এসছে, সেটি হচ্ছে যে প্রিমিয়াম গত বছরের মাত্রায় আর থাকছে না, বিপুল পরিমাণে বেড়ে যাচ্ছে প্রিমিয়াম জানুয়ারি ১ তারিখ থেকে যারা ওবামা কেয়ার গ্রহণ করবেন। অতএব স্বাস্থ্য বীমার ক্ষেত্রে দারুণ এক সংকটে পড়তে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটির প্রায় ৭ লক্ষ মানুষ যারা বসবাস করে। তবে এর পাশাপাশি নিউ জার্সিতেও প্রায় ৪,৫৬,০০০ মানুষ, এবং কানেকটিকাটে ১,২৮,৬২৭ জন এবং মানুষ এই এসেনশিয়াল প্ল্যানের আওতার বাইরে চলে যাবেন ফেডারেল সরকারের সাহায্য প্রত্যাহার করার কারণে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে জানাব শাহাব আহমেদ, জানাব হাসান ফেরদৌস, দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি। বাট ইটস এ ভেরি ডিস্টার্বিং নিউজ
যেটা একটু আগে নাজমুল হাসান বললেন, আমি যদি আপনাদেরকে ব্লুমবার্গ নিউজের দুইটা লাইন পড়ে শোনাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে হেডলাইন হচ্ছে স্টেট ওয়ার্নস 950,000 পিপল ইন নিউ ইয়র্ক সিটি উইল লুজ হেলথ কাভারেজ আন্ডার ট্রাম্প কার্ডস। এখানে প্রথম প্যারাটা আপনাদের পড়ে শোনাই। নিয়ারলি 1 million নিউ ইয়র্কার্স আর এক্সপেক্টেড টু লুজ health coverage as a result of President Donald Trump's federal budget, a shift that will strain the city's struggling public hospital system. Under eligibility changes enacted as part of Trump One Big Beautiful Bill Act, an estimated 800,000 New York City residents are expected to lose Medicaid coverage. State Comptroller Thomas Dinapoli said in a report Wednesday, মানে আজকে বলেছেন, an additional 150,000 residents will likely lose coverage from the state essential plan, which provides health care to low-income New Yorkers. জনাব শাহ আহমেদ, এই নিউজটা দিয়ে শুরু করি। ইটস ভেরি স্ক্যারি নিউজ যে প্রায় 1 মিলিয়ন পিপল, এবং আমরা জানি যে 1 মিলিয়নের মধ্যে বাংলাদেশি অনেক, ডেফিনেটলি। বিকজ আপনি জানেন যে কয়েকদিন আগে এশিয়ান আমেরিকান ফেডারেশন তারা যে রিপোর্ট দিয়েছে যে প্রায় 92,000 বাংলাদেশিদের মধ্যে প্রায় 50% are depend on SNAP benefit, which is SNAP benefit means they are also depend on আপনার মেডিকেড হেলথ কাভারেজ। সো এই যে কাভারেজ এই যে লুজ করবে 1 মিলিয়ন পিপল, এর মধ্যে যদি 48,000 বাংলাদেশিও থাকতে পারে, আপনি কি চিন্তা করছেন এই বিষয়টি নিয়ে? এটার কারণ হলো কি, যারা আপনারা দেখতে পারেন অনেক ডাক্তারের অফিসে এবং অনেক ফার্মেসিতে বিভিন্ন হেলথ ফার্স্ট, মেট্রো প্লাস অথবা ওয়েল কেয়ারের বিভিন্ন এই সমস্ত যারা এটা প্রোভাইড করে, এম্পায়ার ব্লু ক্রস অথবা অ্যাফিনিটি, এরা সাধারণত এই প্ল্যানগুলো সবাইকে করে দেয়। অনেকে অনলাইনেও করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত যারা রিপ্রেজেন্টেটিভ গুলো বসে থাকে বিভিন্ন ডাক্তার অথবা ফার্মেসিতে এবং অনেক সময় কোনো মসজিদ অথবা বিভিন্ন জায়গা, তারা এইগুলো ফ্যাসিলিটেট করে। তারা পেশেন্টের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তাদের ট্যাক্স রিটার্ন এবং বিভিন্ন ইনকাম নিয়ে তাদের স্টেটে পাঠায়, তখন তারা এসেনশিয়াল প্ল্যানটা পায়। আর কিছু ক্ষেত্রে কিছুটা প্রিমিয়াম দিতে হয়, $20 অথবা $40, ডিপেন্ডিং অন দেয়ার মান্থ ইয়ারলি ইনকাম। এটা এতদিনে কিন্তু অনেকে পেয়ে যেত, এবং যারা গ্রিন কার্ড হোল্ডার না অথবা এখানে 5 বছরের নিচে যারা আছে এবং গ্রিন কার্ড থাকলেও তারা অনেকেই এই প্ল্যানটা পেত, যদি কাজ করুক বা না করুক। কিন্তু এই প্ল্যানটা যখন ওবামা কেয়ার আন্ডারে পড়ে, সাবসিডির জন্যই এই প্ল্যানটা সবার কাছে, এবং শুধু নিউ ইয়র্কে না, আমি গত পরশুদিন ফ্লোরিডা গেছিলাম, ওইখানেও দেখলাম অ্যাডভার্টাইজ করতেছে ওবামা কেয়ার। এই ওবামা কেয়ার কিন্তু অনেক স্টেটে এটা আছে। এখন এটা যদি এখন ফেডারেল গভর্নমেন্ট যদি সাবসিডাইজ না করে, তখন আমি জানি না স্টেট, নিউ ইয়র্ক স্টেট কতটা সাবসিডাইজ করতে পারবে, তখন প্রিমিয়ামটা হাই হবে। আপনার একটু আগে বললেন আমাদের কংগ্রেস বলছে রিপাবলিকানরা $1,500 সবাইকে চেক পাঠাবে, কিন্তু এই প্রিমিয়ামটা এটা যদি সাবসিডাইজ না হয়, তখন তো প্রিমিয়াম তো, যেরকম আমি আমার বউ, সে কাভার না, এখনো 65 হয় নাই, তার জন্য আমাকে প্রায় $2,500 মান্থলি প্রিমিয়াম দিতে হয়। এখন যাদের এই না থাকবে, এই কাভারেজটা মিনিমাম 500 থেকে আপ টু $3,000 হবে মান্থলি প্রিমিয়াম, এবং এবছর আরো বাড়াচ্ছে কিন্তু প্রিমিয়াম। এখন জিনিস যেটা আমি বুঝতে পারছি অনেক বাড়বে, রাইট? যাদের লো ইনকাম পিপল, লাইক যাদের দিন আনতে দিন ফুরায়, গ্রোসারির বাজারই ভালো করে করতে পারে না, রাইট? ঘর ভাড়া দেওয়ার পরে তার সাবওয়ে ভাড়া, বাচ্চাদের স্কুল খরচ, আপনার লাঞ্চ খরচ এবং কাপড় চোপড় কিনা, তারপরে আপনার প্রাত্যহিক খরচ থাকে, তারপরে দেখা যায় তার 10 টাকাও সে আপনার সেভ করতে পারে না। সে যখন হাসপাতালে যাবে বা চিকিৎসার প্রয়োজন, সেটা এখন হসপিটালে যখন এখন হসপিটালের একটা নিয়ম ছিল আগে, আপনি মান্থলি $10 অথবা বছরে $10 দিয়ে একটা নিউ ইয়র্ক সিটি হসপিটাল একটা কার্ড দিত, সেই থেকে আপনি হসপিটালে দেখতে পারতেন ক্লিনিক,
এবং অনেক সময় কিছু মেডিসিন যাদের ফর্মুলারি আছে কিনতে পারতেন। এখন সবাই হসপিটালে, নিউ ইয়র্ক সিটি যে সমস্ত হসপিটালগুলো আছে সেই হসপিটালে সবাই যে হাজির হবে। আর হসপিটালগুলো আপনারা জানেন, আপনি যদি রিপোর্টটা দেখেন, হসপিটাল কিন্তু আবার চলে ফেডারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং কিছুটা সিটি গভর্নমেন্ট তারা সাবসিডাইজ করে। কিন্তু সেটা ডিপেন্ড করে হসপিটালের কতটা তারা ইনশিওর আর আনইনশিওর পেশেন্ট নিচ্ছে, প্লাস যদি টিচিং হসপিটাল হয় তারা কতটা ইন্টার্ন অথবা রেজিডেন্স তারা ট্রেনিং করতেছে, এই রেশিওতে কিন্তু তারা পয়সাটা পায়। এখন যদি সো এখন এখন কি হবে তাহলে? আমি মিজান সাহেব জয়েন করেছেন, ওনার সাথে একটু কথা বলবো, বাট নাও জানুয়ারি থেকে এই যে একটা ডিজাস্টারাস সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের করণীয় কি? হোয়াট ইজ দ্য আদার অল্টারনেট উই হ্যাভ? জাস্ট এক মিনিটে আপনার কাছে শুনতে চাই। এখন আমাদের করণীয় তো আমাদের যে কংগ্রেসম্যান আছে তাদের পুশ করা। এনি আদার অল্টারনেট, মনে করেন কংগ্রেস এখন কিছু করতে পারবে না, কংগ্রেসম্যান কি করবে? এখন তো ডেমোক্রেটিক পার্টি, দে আর নট দে আর মাইনরিটি, দে ক্যানট ডু এনিথিং। সো এই মুহূর্তে অল্টারনেট কোনো কিছু আছে কিনা? যদি কেউ এই ধরনের অসুবিধায় পড়ে, হাসপাতালে যেতে হয়, ঔষধ কিনতে, ঔষধ তার কিনতে লাগবে আপনার ধরেন $1,500। সো এখন কি করবে সে? ওষুধটা তাদের নিজস্ব, অনেক যদি এখন যদি কোনো ইন্স্যুরেন্স তারা পায় পার্সোনালি, অনেক এখন কিছুটা সিটি অথবা স্টেট অফার করবে আমার যা মনে হয়, সেই ইন্স্যুরেন্স গুলো তাদের কিনতে হবে। কিন্তু তাদের কতটা প্রিমিয়াম হবে বলা মুশকিল। দ্যাট মিনস ইন্স্যুরেন্স আপনাকে দেখতে হবে যে সিটি অথবা স্টেট কি অফার করে এবং কি কিনে, এবং সিটি এবং স্টেটের কর্মকর্তা যারা আছে তাদেরকে আমাদের জিজ্ঞেস করতে হবে যে এই যে 1 মিলিয়ন মানুষ কভারেজ লুজ করবে, তাদের জন্য আপনারা কি চিন্তা করছেন, এটা ওদেরকে আমাদের জিজ্ঞেস করতে হবে, রাইট? হ্যাঁ, নিউ ইয়র্ক সিটি একটা অ্যাডভার্টাইজ করে নিউ ইয়র্ক এনওয়াই প্ল্যান, ঠিক আছে, তাদের জিজ্ঞাসা করে দেখতে পারে তারা কি করে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে দেখি সময় থাকলে আবার আসবো। একটু মিজান ভাই, উনি ট্রেভেলে আছেন, আমি একটু ওনার সাথে কথা বলবো। যারা মিজানুর রহমান শুনতে পাচ্ছেন? মিজান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি মিজান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আপনি ওয়াশিংটনের পথে যাচ্ছেন এবং দেয়ার ইজ এ ডিস্টার্বিং নিউজ এজ ওয়েল, যে আমরা শুনতে পাচ্ছি এখন যে অনেক আপনার সিটিজেন যারা, তাদেরকেও আপনার নোটিশ পাঠানো হচ্ছে টু ডিন্যাচারালাইজ দেয়ার সিটিজেনশিপ। এই কী কারণে ডিন্যাচারালাইজ করতে পারে বলে মনে করেন? এমন আমি একটা আজকে খবর পেয়েছি, যিনি 25 বছর আগে সিটিজেনশিপ পেয়েছিলেন, তাকে ডিন্যাচারালাইজ করার চিঠি আসছে। আচ্ছা, ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে যে কোনো মানুষকেই যারা এখানে জন্মগ্রহণ করেন নাই সামহাও পাঠিয়ে দেওয়া যায়, এই হচ্ছে কথা। একবার এক মুভিতেও একজন বলতেছিলেন, এক ইন্সপেক্টর, ইফ ইউ নট বর্ন হিয়ার ইউ আর অল জাস্ট ভিজিটার্স। তো যাই হোক, তো ঘটনাটা হচ্ছে যে সিটিজেনশিপ একবার হয়ে গেলে আপনি আর তখন এলিয়েন না। যেমন গ্রিন কার্ড হলো আপনি এলিয়েন, এখন নতুন করে একটা নাম দিয়েছে ওই যে বাইডেন সাহেবের সময়, যে আপনি নন সিটিজেন। আবার কথা শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি, জি জি শুনতে পাচ্ছি। গেল। তো যাই হোক, এখন যদি, এবং ওই 96-এ একটা আইন হয়েছে, হ্যাঁ, এবং সেটা এখনো বলবৎ, কিন্তু একটা লিটিগেশনের মধ্যে সবসময় থাকে। সেটা হচ্ছে যে যদি ন্যাচারালাইজেশন পাওয়ার পরে 2 বছর এখনো হয়নি, তাহলে যদি তারা বলতে ইউএসসিআইএস, হোমল্যান্ড সিকিউরিটি এটসেট্রা, তারা যদি আপনাকে আপনার সিটিজেনশিপ, গ্রিন কার্ড এগুলো নিয়ে নিতে চায়, আপনাকে ডিপোর্ট করতে চায়, সেখানে আপনার উপরে যে নন সিটিজেন যিনি, ওনার উপরে দায়িত্ব প্রুভ করা, এবং সেটা ইমিগ্রেশন কোর্টে, যে আপনি ফ্রড করেননি, আপনি এটা করেননি, এবং যার ফলে এটা হয়তো তাদের কাছে ইনফরমেশনটা ছিল না, এখন পেয়েছে, কিন্তু এটা সত্য না, ইত্যাদি কার ব্যাপার, আপনার উপরে দায়িত্বটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যদি 2 বছর পার হয়ে যায়, ন্যাচারেশন হয়ে গেছে, তখনও এটা সম্ভব, এবং এটা হচ্ছে অহরহ। সেটা হচ্ছে তখন এটা আর্টিকেল 3 যে ফেডারেল কোর্ট, যেমন ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট, হ্যাঁ, এটার মাধ্যমে এই ডিন্যাচারেশনটা করতে হয়, এবং সেইখানে ইউএস অ্যাটর্নি অফিসের, মানে গভর্নমেন্টের উপরে দায়িত্বটা টু প্রুভ যে আপনি ভুল টুল করেছেন। তো যার ফলে ওরা খুব সহজে একবার 2 বছর হয়ে গেলে ঘাটাঘাটি করতে চায় না। কিন্তু যেমন একজনের একটা উদাহরণ দেই,
আমার ক্লায়েন্ট আসলেন, কি ব্যাপার, তারা সিটিজেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বিজনেস ট্রিপে ব্রাজিলে গেল, ফেরার সময় একেবারে প্লেনের দরজা থেকে এসে যে ওই যে মানে কিওস্কে গেল ওইটা না, ওখান থেকে তাকে ধরে নিয়ে আসছে। কি ব্যাপার, একজন ইউএসসিআইএস অফিসার অ্যারেস্টেড হয়েছেন, উনি দুর্নীতি করেছেন ইত্যাদি। তো ওনার কম্পিউটারে যত নাম পাওয়া গেছে বা উনি যে স্বীকারোক্তি দিয়েছেন যে উনি যাদেরকে এরকম পয়সার বিনিময়ে পরীক্ষা টরীক্ষা ছাড়া সিটিজেনশিপের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের সবাইকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এসে তাদেরকে এখন প্রসিডিংসে নিবে ইত্যাদিকার ব্যাপার। হ্যাঁ, তো এরকমের বহু জনের এরকম হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে যে আপনার ওই যে 2 বছরের যে ব্যাপারটা, আরেকটা জিনিস হচ্ছে যে কোনো সময়ে এই জিনিসটা ঘটতে পারে। সেটা কি, যেমন আপনি যদি আপনার সে গ্রিন কার্ডটা হলো না, আপনার 30 দিন সময় থাকে এটার বিরুদ্ধে সাম সর্ট অফ আপিল করা। আপিল কথাটা বলা হচ্ছে যে নাই, এখানে এখানে মোশন টু রিকনসিডার কি মোশন টু রিওপেন ইত্যাদিকার ব্যাপার। তো এই যে ঘটনাটা আছে, এটা যারা নন সিটিজেন তাদের বেলায় এটা 30 দিনের সময় গেল। আর যদি গভর্নমেন্টের বেলায় হয়, এই ধরনের কোনো টাইম লাইন নাই। তো যে কোনো সময় তারা যে কোনো কেস রিওপেন করার চেষ্টা করতে পারে। এবং হ্যাঁ, ওই যে গ্রিন কার্ড বলেন, সিটিজেনশিপ বলেন, এটা এককভাবে তারা এটা পারে না, কোর্টের মাধ্যমে এই গ্রিন কার্ডটা নিয়ে নেওয়া কি ন্যাচারালাইজ করা এগুলো করতে হয়। তো এই হচ্ছে বেসিক ব্যাপারটা। তো এখন যদি কেউ এরকমের, আপনি আমাকে যেমন আগে ফোন করেছিলেন, তখন কথা হয়েছিল যে 4 জন বাংলাদেশি অরিজিন মানুষ তাদের এই অবস্থার সম্মুখীন হয়েছে। তো এগুলো হয়তো তখন ধরা পড়েনি, তার মানে এই নয় যে কোনোদিনও ধরা পড়বে না। যে প্রত্যেকে, যে কথাটা আমি বললাম, ইফ উই আর নট বর্ন হিয়ার, এভরিবডিজ কেস ইজ অন দ্য ল্যান্ড, সোজা কথা। তো ফলে তারা যদি আপনার বিরুদ্ধে প্রসিডিং শুরু করে, তাহলে অবাক হওয়ার কিছু নাই, শুধুমাত্র এটা এখন ফাইট করতে হবে। এর মধ্যে বিভিন্ন রকম ব্যবস্থা আছে। হ্যাঁ, যেমন আপনার যদি গ্রিন কার্ড থাকে, সেখানে ক্যান্সেলেশন অফ রিমুভাল আছে। আমরা সাধারণত ক্যান্সেলেশন অফ রিমুভাল জানি যারা নন মানে যারা সকল ইলিগাল, হ্যাঁ, কোর্টে আছে, তারা অ্যাপ্লাই করতে পারে। সেটা হচ্ছে EOIR 42P ক্যান্সেলেশন, 10 বছর ধরে আছেন, আরো বিভিন্ন কিছু আছে। হ্যাঁ, কিন্তু যাদের গ্রিন কার্ড হয়ে গেছে অন্তত 5 বছর এবং টোটাল এই দেশের 7 বছর লিগালি আছে, হ্যাঁ, যেমন ধরেন গ্রিন কার্ড 7 বছর ধরে আছে, কি আপনি এর আগে স্টুডেন্ট ছিলেন, মানে লিগালি আপনি ছিলেন, প্লাস গ্রিন কার্ড 5 বছর, এইভাবে করে যদি অবস্থাটা হয়, তাহলে আপনি ক্যান্সেলেশন অফ রিমুভাল এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো সেটা যদি সঞ্চালক পদে পরে করেন, আমি আবার পরে আসতে পারি। আপাতত সিটিজেনশিপের রিলেটেড যে প্রশ্নটা করলেন, এই ব্যাপারে এই হচ্ছে আমার প্রারম্ভিক বক্তব্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনি জানেন যে কিছু কোনো কোনো লোক আছে, যেমন ধরেন সে হয়তো কোনোদিন অন্য কোনো প্রোগ্রাম বা কোনো কিছু, যেটা আমি শুনতে পাচ্ছি যে অ্যাপ্লাই করেছিল, পরে হয়তো অন্য প্রোগ্রামে ঢুকে আবার সিটিজেনশিপ পেয়ে গেছে। সো এইটার, ইজ দেয়ার এনি কনসার্ন অফ দিস? আমাকে আরেকটু ডিটেল বলতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে কোনো কিছুই ডিফারেন্ট কোনো ভাবে না। আপনি ধরেন কোনোভাবে আপনি রিমুভাল প্রসিডিংসে আছেন, তখন আপনার যে ফাইনাল যে গ্রিন কার্ডের যে ব্যাপারটা, জি। সেটা ইট বিলংস টু দ্য কোর্ট। কিন্তু এটার যে আন্ডারলাইন পিটিশনটা, যেমন আপনি বিয়ে করেছেন, I-130 ইমিগ্রেন্ট পিটিশন উনি ফাইল করলেন, যিনি সিটিজেন স্পাউস, ওইটা USCIS এর জুরিসডিকশন। তো জি। এই হচ্ছে ব্যাপারটা। তো ওইটা করে যদি আপনি প্রসিডিংসে থাকেন বা আগে ছিলেন, তাহলে ইমিগ্রেন্ট পিটিশনটা USCIS অ্যাপ্রুভ করবে বা না অ্যাপ্রুভ করবে। যদি করে, স্টিল ইউ হ্যাভ টু গো থ্রু দ্য কোর্ট সিস্টেম টু গেট দ্য গ্রিন কার্ড। সুতরাং ইটস নট দ্যাট আপনি এই প্রোগ্রামে যাবেন কি এই প্রোগ্রামে, এটা আপনার চয়েস না। এটা আলটিমেটলি এক জায়গা থেকে কোঅর্ডিনেটেড উপায়ে এটা করা হয়। আমি কি উত্তরটা দিতে পারছি নাকি আপনি সাপ্লিমেন্টাল প্রশ্ন আমার করতে পারেন? লাস্ট একটা কোয়েশ্চেন হচ্ছে এই বিষয়ে, শেষ প্রশ্ন আপনাকে করতে চাই যে যদি কেউ কোনো চিঠি পায়, সে অ্যাবাউট এ US সিটিজেন, উনি দীর্ঘদিন থেকে 2 বছর পরে উতরে গেছে ওনার অনেক আগেই, বাট উনি চিঠি পেলেন USCIS থেকে অথবা হোমল্যান্ড সিকিউরিটি থেকে যে তোমার সিটিজেনশিপ আমরা রিভিউ করে দেখেছি, ইট ওয়াজ নট প্রপারলি আপনার রিপ্রেজেন্ট, so we are going to proceed to remove you from in this country or your opportunity as a citizen. So উনার কি কোনো কিছু করার আছে এক্ষেত্রে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। হ্যাঁ, উনি এটা ফাইট করুন। প্রথম কথা হচ্ছে যে
ওরা যে এলিগেশন গুলো দিল ওইটা যে কারেক্ট কিনা, এটা নট নেসেসারি এটা কারেক্ট, হয়তো তার নাম মানে প্রথম যে লিগ্যাল যে প্লিডিং এর যে ব্যাপারটা আছে সেটা সিরিয়াসলি ওনাকে টেক কেয়ার করতে হবে। হ্যাঁ, এবং উনি তারপরে এই দেশে খুনের মামলার আসামিও নিজেকে নিজে রিপ্রেজেন্ট করতে পারেন। উনি কোথাও যাবেন কিনা সেটা ওনার চয়েস, কিন্তু নিজের বুঝ পাগলও বুঝে। হ্যাঁ, এটা উনি বুঝবে কি করতে হবে, কিন্তু কথা হচ্ছে ওনার কিছু একটা করতে হবে, এলো কথা। প্রথম কথা হচ্ছে তখন আপনি যদি এটা জানেন তার মানে খুব সম্ভব আপনি একজন সম্মানিত লোক হিসেবে কি প্রতিবেশী কেউ একজন সম্মানিত লোক আছেন যারা একটু মানে তাদের সাথে উনি আলাপ করলেন, গোপনে রেখেন না, বসে থেকেন না। যারা আপনার আরো ভাই আছে, বোন আছে, প্রতিবেশী আছে, এরকম ভাবে কারোর সাথে আলাপ করেন। উনি হয়তো আপনাকে একটা সাজেশন দিতে পারবেন, বা যদি দরকার পড়লে কোনো উকিলের কাছে যেতে বলবেন। মানে কারণ আমি যেহেতু নিজে উকিল, আমার একটা টার্গেট থাকবে আপনি আসেন আমার কাছে আসেন, এটার সাথে একটু টাকা পয়সা ব্যাপার জড়িত। কিন্তু অনেক আপনি যেটা ভালো মনে করেন সাথে সাথে এটা অ্যাড্রেস করবেন, কারণ এগুলোর সময় খুবই কম থাকে। এটা করে আপনি কোর্টে এটা ফেস করবেন। প্রথম কথা হচ্ছে যে এই যে চার্জশিটটা এইটাকে থ্রো করতে হবে, এটা টার্মিনেট করাতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। যদি না করা যায় আবার ওইখানেই শেষ কথা নয়। হ্যাঁ, আপনি তারপরে এটার যে ডিফেন্স হিসাবে কোনো রিলিফ অ্যাপ্লিকেশন আছে কিনা সেটা দিয়ে আপনি আবার ফাইট করবেন, এবং এটা শুরু করতে পারে তারা প্রসিডিংস, কিন্তু এখানেই শেষ কথা নয়। ওই যে বলেন না পথের বাঁক আছে, জীবনের পথ অনেক দূর, কিন্তু সেটাই শেষ কথা নয়। মানে পথ ওখানেই শেষ হয়ে যায় নাই, আপনি ফাইট করবেন, এগুলো কথা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করি এই বিষয়টাতে। সেটা হচ্ছে যে অনেকেই যারা 87 এবং পরে বেশ কয়েক নামে এই দেশে আশ্রয় পাওয়ার চেষ্টা করেছেন, কয়েক নামে, এবং ফিঙ্গারপ্রিন্টিংও দিয়েছেন, কিন্তু ইউএসসিআইএস এই জিনিসগুলো অতদিনে আপলোড করতে পারে নাই, বুঝছেন। যখন আপলোড করা শেষ হলো তখন তারা দেখলো যে একই নামে লোক সিটিজেন হয়ে গেছে, আবার তার আরেক নামে ফিঙ্গারপ্রিন্টও আসছে, সব একই ফাইলে দিচ্ছে। তখন তারা দেখছে যে আপনি সিটিজেন অ্যাপ্লিকেশনে এই কথাটা উল্লেখ করেছিলেন কিনা যে আপনি অন্য কোনো নামে নিয়ে যুক্তরাষ্ট্রে পরিচিত ছিলেন। এই বিষয়টাই এখন বেশিরভাগ ডিন্যাচারালাইজেশনের কাজ মানে কারণ হিসেবে দেখা দিচ্ছে। কারণ তারা 20 বছর আগে এসেছেন, 25 বছর আগে এসেছেন, অনেক তথ্য গোপন করেছেন তাদের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের সময়, এবং সেই অ্যাপ্লিকেশনের সাথে এখন যখন ইউএসসিআইএস এর এই যেটাকে বলা হয় ডাটা আপডেট, তাদের ফাইল আপডেট, যেমন আপনি 87 একটা অ্যাপ্লাই করেছেন, সেটা এতদিন ইউএসসিআইএস এর কাছে ছিল না, গত 3-4 বছর আগে সেটি আপনার ফাইলে যুক্ত হচ্ছে। অতএব তখনই তারা এটা ধরার চেষ্টা করছে যেন ইউ লাইট ইউর ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন। সেটাই হচ্ছে সবচেয়ে গুরুতর ব্যাপার, এবং সেটাই প্রমাণ করার দায়িত্ব, যেটা মিজান ভাই বললেন যে ক্যান্সেলেশন আপনাকে সেইভাবে করতে হবে। তবে সেটারও অনেক ধরনের রিলিফ আছে ডেফিনেটলি। তবে এটার জন্য আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন, এটাকে একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে পরামর্শ করা। ওকে, সো এটা কি রিলিফ উনি যেটা বললেন, যেটা উনি বললেন আপনার নাজমুল হাসান সাহেব, এটার কি কোনো রিলিফ আছে? এটার আমি বলছি যেটা নাজমুল হাসান যেটা বললেন, এটার কি কোনো রিলিফ আছে নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি প্রথমে অ্যাড করি, এই কিছুদিন আগে এরকম হয়েছিল, সিটিজেন, রাশিয়ান ব্যাকগ্রাউন্ড, এবং উনি সায়েন্টিস্ট, এয়ারপোর্টে আসলেন, ধরা পড়লেন। কি ব্যাপার? উনি তো EB1, ওই যে এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরিতে গ্রিন কার্ড হয়েছে, সিটিজেন হয়েছেন, ওনার ছেলে নিজে লয়ার ইত্যাদিকার ব্যাপার, ওনাকে ধরে ফেলছে। কি ব্যাপার? উনি এখানে এসে এটা যেটা অনেকেই করে, ধরেন কোন একটা অফিসে গেলেন যে ভাই আমি কাজ করতে চাই দেশে, বা একটা মানে উনি মানে লিগালি থাকতে চান, তো ওনারা তো ওয়ার্ক পারমিট আর যেই এমনি এমনি দিয়ে দেন না, একটা কিছুর ভিত্তিতে দেওয়া হয়। তো ওনারা হয়তো ওনাকে বলছে এখানে সাইন করেন, এখানে সাইন করেন, এতগুলো টাকা দেন, বাসায় চলে যান। কি ব্যাপার হলো? ওনাকে দেওয়া হলো একটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছে ওনাকে দিয়ে। হ্যাঁ, তারপরে ওইটার ইভেন অ্যাড্রেসটা ওই ওই অফিসের অ্যাড্রেসই দিয়েছে, ওনার বাসার অ্যাড্রেসও না। ওইটা কোন এক সময় ইন্টারভিউ ডেট আসছে, এর মধ্যে উনি তো ওনার ওই যে এক্সট্রা অর্ডিনারি হিসাবে যা করার করে ফেলছেন। কিন্তু ওই যে ওইটা রয়ে গেছে, ওইটা যেহেতু উনি ইন্টারভিউতে যান নাই, এটা তারপর অটোমেটিক এটা কোর্টে চলে গেছে। কোর্টে চলে গিয়ে ওনার নামে ডিপোর্টেশন অর্ডার হয়ে যাবে, আপনি যদি না জানেন সেটাই হয়েছে। তো এইটা এইভাবে করে শেষ হয়ে গেছে। উনি এটা জানেন না, উনি এদিকে সায়েন্টিস্ট, উনি বড় বড় কনফারেন্সে যান, কিন্তু ওই যে ওনার এই একটা বেজ্জতি একটা হয়ে গেছে, ওইটা তো এখনো ওনাকে পিছু ছাড়ছে না, এবং সেটাই হয়েছে।
তো ভাগ্যিস সামহাও নিউ ইয়র্ক টাইমস হয়েছে, যে আমি যেটা বলি যে মুরগির সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলেন, এভাবে করে নিউ ইয়র্ক টাইমস গট ইনটু দ্য পিকচার, সামহাও ওনাকে বের করা হয়েছে। হ্যাঁ, ছেলেও লয়ার, বের করা হয়েছে। তারপরে এই কথাবার্তা বলে টলে তারপরে পরের কথা। কিন্তু কথা হচ্ছে এরকমই, আপনি যতই সিটিজেন হয়ে যান, ওই যে আপনার একটা রয়ে গেছিল, এবং উনি হয়তো আপনার অন্য নামে একটা করিয়ে দিয়েছিল, ওইটা এখনো রয়ে গেছে। এই হচ্ছে ব্যাপারটা। আর সম্পাদক সাহেব যেটা বললেন যে এটা কোনো রিভিউ আছে কিনা, অবশ্যই আছে। আপনি যখন ফাইট করবেন, এটা দুই ধরনের, একটা হচ্ছে ইমিগ্রেশন কোর্টে, আর হচ্ছে ফেডারেল কোর্টে। হ্যাঁ, এ ধরনের বিভিন্ন কিছু আছে। এবং এটা কি আছে সেটা নির্ভর করে আপনার সিচুয়েশনটা কি, এত বছর এখানে কি করেছেন, আগে কি করেছেন, কি কি হয়েছিল। কারণ আমি যদি এখানে হাইপোথেটিক্যাল একটা উত্তর দিই, ইহাও হইতে পারে উহাও হইতে পারে, তাহলে মানুষ কিছুই জানে না ঠিক মতো কি করে না করে, এটা হইতে পারে ওইটা। কারণ আমার জানা থাকার কথাও না, বিকজ আমি অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলা জানি না। এটা ফ্যাক্টস ভিত্তিক উত্তরটা দিতে হবে, নাহলে এটা রচনা লেখা হবে, মানে থিংস আর কি। ফলে আমি আর বোধহয় উত্তর দিতে পারবো না আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জি জি, আমি শুনতে পাচ্ছি না নাজমুল ভাই। পূর্ণ কথা বলেছে। আমি মনে করি সকল দর্শকের সেদিকে গুরুত্ব দেওয়া উচিত। আপনার ইমিগ্রেশন ফাইল এবং কেস আপনার থেকে বেশি কেউ জানে না। অতএব এই ধরনের চিঠি পাওয়ার পরে আকাশ থেকে না পড়ে আপনি পরামর্শ গ্রহণ করা উচিত যে আমি তো এই ভুলটা করে ফেলেছি, আমি এটা গোপন রেখেছি কিংবা জানা নেই, এখন কি করতে পারি, এটা হলো মূল কাজ। জি মিজান ভাই। চিঠি ইস্যু করলো, ওইটাই জীবনের শেষ কথা নয়। ফাইন, সোজা কথা, এলো কথা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ। আমি কি যেতে পারি? জি জি, শিওর, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনি তো অন দ্য ওয়ে টু ওয়াশিংটন ডিসি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমরা কাজী ফৌজি আপনার কাছে আসি, একটু হাসান ভাইয়ের সাথে কথা বলি। হাসান ভাই, আপনি জানেন যে মিড টার্ম ইলেকশন আগামী বছর, এর মধ্যে আমাদের নিউ ইয়র্কেও দেখা যাচ্ছে অনেকেই ইলেকশনে প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা দিয়েছেন। আগামী বছর দেখা যাচ্ছে আমাদের ব্রেডল্যান্ডার যিনি কন্ট্রোলার, তিনি তার এলাকা থেকেই আপনার আজকে ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচন করবেন অন্য আরেকজন ডেমোক্রেটিক ক্যান্ডিডেটের বিরুদ্ধে। এর মধ্যে কিছু নির্বাচন হচ্ছে, আপনি জানেন কয়েকদিন আগে যে নির্বাচনে রিপাবলিকান পার্টি খুব একটা ভালো করে নাই, এবং গতকালকে বোধহয় সম্ভবত গত পরশু মায়ামির যে আপনার সিটি নির্বাচন, সেই নির্বাচনে গত 20 বছর পরে প্রথম ডেমোক্রেটিক ক্যান্ডিডেট উইন করেছেন। এটাকে মনে করা হচ্ছে যে রিপাবলিকান পার্টির বিরুদ্ধে ওয়ান কাইন্ড অফ রেড কার্ড ন্যাশনাল ওয়াইড, এবং এটা এর চাপ মিড টার্ম ইলেকশনেও পড়তে পারে, যেটা হবে আপনার বর্তমান প্রশাসনের প্রতি এক ধরনের খুব বড় ধরনের হুমকি হবে তাদের জন্য, যে যেভাবে তারা বিভিন্ন জিনিস সিদ্ধান্ত নিচ্ছেন এবং পাশ করছেন, এটা তখন তাদের জন্য দুরূহ হবে। আপনার কি মনে হয়? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। তাহের, মিড টার্মের এখনো প্রায় 1 বছর বাকি, লিটারালি 1 বছর বাকি। আগামী বছর নভেম্বরের নির্বাচন, এটা ডিসেম্বর 25, এবং 1 বছরে অনেক কিছু বদলাতে পারে বলে এখনই প্রেডিক্ট করাটা উচিত নয় এবং সম্ভবপর নয়। তবে যেটা আমরা জানি তা হচ্ছে যে যদি মিড টার্ম নির্বাচনের আগে প্রেসিডেন্টের, দলের প্রধানের অ্যাপ্রুভাল 50% কম হয়, যেমন 50% থেকে 4% যদি কম হয়, সেক্ষেত্রে গড়ে রুলিং পার্টি, আবার বলি গড়ে রুলিং পার্টি 37 সিট হারায়, তারা 37 সিটস তারা হারায় যদি 50 থেকে 4% কম হয়। এর বেশি হলে আরো বেশি হতে পারে। ওবামা প্রায় 60টা সিট হারিয়েছিলেন তার প্রথম মিড টার্মে। তার কারণ ক্ষমতা গ্রহণ করার পরে নানা সমস্যা দেখা দেয় এবং লোক তখন তাকে তাদের ক্ষোভ প্রকাশ করবে। ক্ষোভ প্রকাশ করার একটাই উপায়, তা হচ্ছে যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট দেওয়া। এখন যে দেখতে পাচ্ছি আমরা যে এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং 50-এর অনেক কম। অধিকাংশ জনমত জরিপে তার অ্যাপ্রুভাল এই মুহূর্তে 37 থেকে 40-এর মধ্যে। তার মানে তিনি -10 আছেন 50 থেকে। ক্লিয়ারলি এটা তার জন্য ভালো খবর, তার দলের জন্য ভালো খবর নয়। এবং আমরা ওয়েভ দেখতে পাচ্ছি, একটা অলরেডি বিল্ড করছে, একটা গ্রিন ওয়েভ বিল্ড করছে। গত এই 1 মাসের মধ্যে যে কটা নির্বাচন দেখেছি আমরা, প্রায় প্রতিটিতেই কিন্তু ডেমোক্রেটরা খুব ভালো করেছে, হয় জিতেছে নাহলে প্রায় জেতার কাছে পৌঁছে গেছে। আপনারা
নিউ ইয়র্কের মেয়র নির্বাচন দেখেছেন, ভার্জিনিয়ার গভর্নরশিপ দেখেছেন, আপনারা আপনারা নিউ জার্সি গভর্নরশিপ দেখেছেন, প্রতিটি ক্ষেত্রে পেনসিলভেনিয়া সুপ্রিম কোর্ট দেখেছেন, এমনকি পেনসিলভেনিয়া সুপ্রিম কোর্টের 3জন জাজের বিরুদ্ধে রিপাবলিকান পার্টি আপ্রাণ চেষ্টা করেছিল তাদেরকে ঠকানোর জন্য, ম্যাসিভ ইনভেস্টমেন্ট করা হয়েছিল তাদেরকে পরাস্ত করবার জন্য, 3জনই সুইপ করেছেন। তার মানে ওয়েভটা ক্লিয়ারলি বর্তমান ক্ষমতাসীন দলের বিরুদ্ধে। আমরা কি জানি তা হচ্ছে এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের মূল কারণ ছিল দুটি, একটা হচ্ছে ইমিগ্রেশন, আর একটি ছিল ইকোনমি। আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি এই মুহূর্তে খুব ভালো অবস্থায় নেই। আমরা সবাই এখন বলছি কি নিয়ে? অ্যাফোর্ডেবিলিটি নিয়ে। এমনকি আমাদের প্রেসিডেন্ট পর্যন্ত বলছেন অ্যাফোর্ডেবিলিটি নিয়ে, যে এটাই মুখ্য ইস্যু। এবং তার দল, রিপাবলিকান দল, এনাফ ফোকাস করতে পারছে না, বা যে সমস্ত গেইন তারা করেছে সেই গেইনটা তারা প্রপারলি ভোটারদের কাছে পৌঁছে দিতে পারছে না। তার এই বক্তব্য। তিনি কথা বলছেন যে এই ইকোনমি নিয়ে যে তর্কটা, এটা একটা অর্থহীন বাজে তর্ক। তিনি দুদিন আগে গিয়েছিলেন পেনসিলভেনিয়ায় কথা বলতে অন অ্যাফোর্ডেবিলিটি, এবং কথা বলতে যে তিনি বলছেন অ্যাফোর্ডেবিলিটি বিতর্কটা পুরোপুরি একটা বানোয়াট ব্যাপার, হোক্স তিনি বলেছেন। এটা হোক্স নয়, তার কারণ আমরা সবাই জানি যে আমাদের পকেটের অবস্থা কি। আমরা ডিম কিনতে, মাংস কিনতে, দুধ কিনতে দেখি আমরা দাম কি পরিমাণ বেড়েছে। ফলে যত কথাই বলা হোক না কেন আমাদেরকে প্রতিদিন ফেস করতে হয়। এবং প্রধান কারণ এই দাম বাড়ার, ইকোনমির এই হালের প্রধান কারণ আমরা তাও জানি যে কি, তা হচ্ছে গিয়ে ট্যারিফ। ট্যারিফ যে আসলে একটা ট্যাক্স, আমরা প্রেসিডেন্ট সাহেব স্বীকার করেন না বটে, কিন্তু আমরা তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা আরো কি জানি যে বড় বড় কোম্পানিগুলি ইতিমধ্যে দাবি করা শুরু করেছে যে যারা ট্যাক্স দিয়েছে ট্যাক্স তারা ফেরত চায়। যেমন আমাদের প্রাইস ক্লাব মামলা দায়ের করেছে। তো তার মানে এই, আর প্লাস ইমিগ্রেশন ইস্যুতে আমরা সবাই দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বিপুল সমর্থন ছিল, কারণ কেউই আনচেকড ইমিগ্রেশন চায় না। কেউ চায় না যে দরজা খোলা থাক, লক্ষ লোক আসুক, তার মধ্যে থাকবে অসুস্থ লোক থাকতে পারে, ক্রিমিনাল থাকতে পারে, গ্যাং মেম্বার থাকতে পারে। আমরা কেউ চাই না। আমরা চাই যে অর্ডারলি, আইনসম্মতভাবে এদেশে অভিবাসন ঘটুক। কিন্তু যেভাবে শহরে শহরে সৈন্যবাহিনী নামিয়ে, ন্যাশনাল গার্ড নামিয়ে ইমিগ্রেশন ক্র্যাকডাউন হচ্ছে, আমার ধারণা যে কেউই তা পছন্দ করছে না। এটি আমাদের জন্য খুব একটা ভালো অভিজ্ঞতা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের আমরা বলি প্রহরী, সেই গণতন্ত্রের প্রহরীর দেশে যদি শহরে মানুষ অ্যারেস্ট করবার জন্যে ন্যাশনাল গার্ড পাঠানো হয়, সৈন্য পাঠানো হয়, তা খুব একটা সুন্দর দেখায় না। এবং এটা খুব আঘাত করেছে কাদের? যারা প্রধান ভুক্তভোগী কারা? মূলত দক্ষিণ আমেরিকা থেকে আসা হিসপ্যানিকরা। আপনারা জানেন গত নির্বাচন হিসপ্যানিকরা বড় সংখ্যায় 20 থেকে 45, 40%, 42% তারা সুইং করেছিল ফ্রম ডেমোক্রেটিক পার্টি টু রিপাবলিকান পার্টি। অলমোস্ট 40% কোনো কোনো ক্ষেত্রে দেখেছি আমরা এই সুইংটা ঘটেছে। এখন ঠিক উল্টো ঘটছে। যেমন গত মাসে যে নির্বাচন দেখলাম নিউ জার্সিতে, আমরা একাধিক হিসপ্যানিক প্রধান শহরে দেখেছি আমরা এই সুইংটা উল্টো হয়েছে। অর্থাৎ যারা গত নির্বাচনে ভোট দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে, তারা এখন ভোট দিচ্ছেন প্রতিবাদ হিসেবে, তাদের প্রত্যাখ্যান হিসেবে ভোট দিচ্ছেন ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেটদের। সর্বশেষ কি দেখলাম আমরা? মায়ামি। আপনি ঠিকই বলেছেন, মায়ামির শেষ ডেমোক্রেটিক গভর্নর ছিলেন 1997-এ পরে এই প্রায় 30 বছর রিপাবলিকানরা একটানা রাজত্ব করেছে। সেখানে 3 দিন আগে নির্বাচনে জিতেছেন একজন ডেমোক্রেটিক ক্যান্ডিডেট, মহিলা ক্যান্ডিডেট, এমিলিও, নাম ভুল বলছি আমি, তার নাম হচ্ছে কি আইলিন হিগিন্স, ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেট। এবং ভালো ভোটের ব্যবধানে তিনি ফিরতি ভোটে, মানে রান অফে তিনি জিতেছেন। এবং এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প সাহেব খুব শক্তভাবেই রিপাবলিকান প্রার্থী এমিলিও গনজালেসকে এন্ডোর্স করেছিলেন। তিনি তার ট্রুথ সোশ্যালে লিখেছিলেন টোটাল অ্যান্ড কমপ্লিট এন্ডোর্সমেন্ট। তারপরেও যে এই রিপাবলিকান প্রার্থী এমিলিও গনজালেস হেরে গেলেন, অনেকেই সেটাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় বলে নির্দেশ করছেন। এর মানে কি, এই যে আগামী নির্বাচনে, মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকেরা, ডোনাল্ড ট্রাম্প এবং তার দল রিপাবলিকানরা ভরাডুবি ঘটবে, আমরা জানি না। লক্ষণগুলি কিন্তু মোটেই ভালো নয়। নির্বাচনের 1 বছর আগে প্রতিটি লক্ষণই দেখতে পাচ্ছি আমরা নেগেটিভ, এবং একটা অ্যান্টাই রিপাবলিকান, অ্যান্টাই ট্রাম্প
একটা ওয়েভ বিল্ড করছে। সর্বশেষ এক্সাম্পল কি, দলের ভেতরে দেখতে পাচ্ছি আমরা, রিপাবলিকান দলের ভেতরে দেখতে পাচ্ছি আমরা মতভেদ গড়ে উঠছে। আপনারা জানেন গত সপ্তাহে ট্রাম্প সাহেবের অন্যতম প্রধান সমর্থক, আহ, আমাদের জর্জিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি, কি নাম, মার্জরি টেলর গ্রিন, তিনি দল থেকে পদত্যাগ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধ তিনি স্পষ্টভাবে বলেছেন তার মতভেদের কথা। এবং এর মানে কি, এতদিন ডোনাল্ড ট্রাম্পের যে শক্ত নিয়ন্ত্রণ ছিল দলের উপরে, তা ক্রমশ দুর্বল হয়ে আসছে। কারণটা কি? কারণ ডোনাল্ড ট্রাম্প সাহেব আগের মতো আর পপুলার নন। ডোনাল্ড ট্রাম্প যদি পপুলার না হন, তার প্রভাব কিন্তু ডাউন ব্যালটে, অর্থাৎ কংগ্রেশনাল এবং আরো পরের নির্বাচনী আসনগুলিতে প্রভাব ফেলবে বলে ভাবা হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস। কাজী ফৌজি, আপনার কাছে একটু যাই যে আমাদের উইন্ড-রোজারিওর কেস নিয়ে আপনি প্রথম থেকে অনেক ফাইট করছেন এবং এটি পুলিশ ডিপার্টমেন্ট, তাদের বিরুদ্ধে আপনার যে দুজন পুলিশ, এই পুলিশের বিরুদ্ধে চার্জশিটও হয়েছে অলমোস্ট বলা যায়, এবং এটা গিয়েছিল অ্যাটর্নি জেনারেল অফিসে, এবং সবাই আশা করছিলেন যে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এটা প্রসিড করা হবে এই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে, এবং ক্ষতিপূরণও হয়তো তাদেরকে দেওয়া হবে। সো হোয়াট ইজ দ্য লেটেস্ট, হাউ দি অ্যাটর্নি জেনারেল, উনি কি, ওনার অফিস কী করছে এই বিষয়টি সর্বশেষ, হোয়াট ইজ দ্য লেটেস্ট আপডেট? আপনার সাউন্ড আনমিউট করতে হবে কাজী আপা। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে মিটিং হয়েছিল ফ্যামিলিকে নিয়ে গত সপ্তাহে। তো গত সপ্তাহে না, এই সপ্তাহের শুরুর দিকে যেটা করেছে, গত সপ্তাহে যেটা করেছে সেটা হলো অ্যাটর্নি জেনারেল সোজা না করে দিয়েছে, সে পুলিশকে ইনডাইট করবে না। তার যেই কথা সেটা হলো, সে পুরো ভিডিওটা থেকে অংশবিশেষ নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছে এবং সেই রিপোর্টে সে বলেছে যে এটা কোনো শাস্তিযোগ্য অপরাধ না, যেটা সম্পূর্ণ অন্যায়, এবং আমরা এটার প্রতিবাদ করতেছি। আমরা কন্টিনিউ কমিউনিটির মানুষকে নিয়ে লেটিশা জেমসের অফিসে প্রতিবাদ করতেছি। আমরা জানাইতেছি সে যা করছে অন্যায় কাজ করছে এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। একটা মায়ের সামনে তার ছেলেকে মার্ডার করেছে পুলিশ, 2 মিনিটের মাথায় খুনটা করেছে, সমস্ত মানুষ সেটা দেখেছে ভিডিওর মাধ্যমে। আর লেটিশা জেমস সেই ভিডিওকে টেম্পার করে একটুখানি প্রতিবেদন দিয়ে বলছে যে এইটা কোনো শাস্তিযোগ্য অপরাধ না। ক্লিয়ারলি খুনি পুলিশকে সে বাঁচানোর জন্য চক্রান্ত করছে। যেখানে সিভিলিয়ান কমপ্লেন বোর্ড বলেছে তারা পাঁচটা চার্জ এনেছে, আর যেখানে কমিশনার টিস নিজে সেই চার্জ ডেলিভারি করেছে পুলিশদেরকে, সেই পুলিশকে অ্যাটর্নি জেনারেল ইনডাইট করেনি। সো আমরা মোটেও বিষয়টাকে ভালোভাবে নেইনি, আমরা এটা ছাড়বো না, আমরা কন্টিনিউ কল করব। আমরা কমিশনার টিসকে আবেদন করব সে যেন এই 2 পুলিশকে ফায়ার করে। কমসে কম শাস্তি দেওয়ার অধিকার ছিল অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের, যে কাজটা সে করে নাই। সে সম্পূর্ণরূপে আমাদের কমিউনিটির সাথে, আমাদের মানুষের সাথে একটা বেইমানি করছে। সো আপনারা কি এখন পুলিশ কমিশনার আপনার জেসিকার সাথে আপনারা কি কথা বলবেন বা তার অফিসের সাথে যোগাযোগ করবেন? আমরা কমিশনার টিসের অফিসে কন্টিনিউ কল করব পুলিশের শাস্তির জন্য, ফায়ারের জন্য। আর আমরা অ্যাটর্নি জেনারেল অফিসে কন্টিনিউ কল করতেছি। আজকেও আমি ব্রুকলিনে গিয়েছিলাম, ওখান থেকে আমরা কল করেছি, আমরা নিন্দা জানাইতেছি যে তোমাদের অফিস যা করছে ঠিক করে নাই। আমরা সাংঘাতিক রকমের ক্ষিপ্ত, দুঃখিত যে তোমরা এরকম নোংরামিটা আমাদের সাথে করছো। সো স্টিল অ্যাটর্নি জেনারেল আমাদের টার্গেট, কারণ সে যে অন্যায় করছে, ভুল করছে, এটা তো তাকে আমাদের বলতে হবে, তাকে তো আমরা লেট ইট গো এটা করতে পারি না। সো আর কমিশনার টিসের কাছে আমরা আবেদন জানাবো যেন এনওয়াইপিডি অফিসারদেরকে ফায়ার করে, কারণ সিভিলিয়ান কমপ্লেন বোর্ডের রায় তো আমাদের কাছে আছে। তো ওই 2 পুলিশ অফিসার কি এখনো মানে ডিউটিতে আছেন আর ডিউটিতে নাই? তারা কোনো কিছু ক্লিয়ারলি বলেন না, কিন্তু যেটা আমাদের কাছে তথ্য আছে সেটা হলো তারা স্টিল বেতন পাইতেছে। অলরাইট, ওকে। সো আমরা ফলো আপ করবো। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আপনি খুব
ক্লান্ত এবং ক্লান্ত অবস্থাতেই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ কাজী ফৌজিয়া। আরো অনেক ইস্যু আছে যেগুলো নিয়ে পরে হয়তো আমরা আলোচনা করবো আরেকদিন। থ্যাংক ইউ, আপনি রেস্ট নেন। তো আমি একটা কথা শুধু বলি, আপনাদের যে লয়ার সাহেব কথা বললেন এবং নাজমুল সাহেব কথা বললেন, সেই জিনিসটা আমি খালি একটু বলতে চাই, কারণ সমাজের কাছে কোনো ভুল মেসেজ যা সেটা চাই না। অপারেশন জেনিস নামে একটি প্রোগ্রাম চালু করেছিল ট্রাম্পের প্রথম সময়ে ট্রাম্প। অপারেশন জেনিসটা ছিল হলো সমস্ত পুরানো কেসগুলাকে নতুনভাবে কম্পিউটারে আপডেট করে সেটার তথ্য যাচাই বাছাই করে যাদেরকে নাগরিকত্ব দিয়েছে তারা যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে, যদি কোনো ফ্রড করে থাকে, যদি কোনো তথ্য গোপন করে থাকে, তাদের নাগরিকত্ব বাতিল করা। তো অপারেশন জিনাসের অংশ হিসাবেই সে 200 এটর্নি হায়ার করেছিল প্রথমবার, যে তারা এগুলো দেখবে। সো এই যে তথ্য যাচাই বাছাই করে মানুষের নাগরিকত্বকে, ন্যাচারালাইজড সিটিজেন যারা, তাদের নাগরিকত্বকে কেড়ে নেওয়ার যেই প্রোগ্রাম, সেটা ট্রাম্প চালু করেছিল যাতে করে আমাদের ইমিগ্রেন্টদেরকে মাইনাস করতে পারে এই কান্ট্রি থেকে, যেটা সবসময় তার নীতি, যে আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটিকে মাইনাস করে সাদা কমিউনিটির প্রায়োরিটিটা বাড়াবে। সেই অপারেশন জিনাসটা সে চলে যাওয়ার পর অসম্পূর্ণ ছিল, সেটা নিয়ে আর কাজ হয়নি। সেই অপারেশন জিনাসকেই সে আবার চালু করেছে, যে আপনি যদি আপনার জীবনে কোনো তথ্য গোপন করে থাকেন ইমিগ্রেশনে, সেই তথ্যের ভিত্তিতে আপনার ন্যাচারালাইজ সিটিজেনশিপকে তারা বাতিল করবে, যেটা প্রথমবার বেশ কিছু লোককে করেছিল। এইটা এখন আবার ব্যাপক আকারে হচ্ছে। আর আরো একটা জিনিস হচ্ছে, সেটা হলো প্রচুর পরিমাণে সাইলেন্স ডেপুটেশন হইতেছে। লাইক মানুষ যারা কোনো কারণে 2 নাম, কোনো কারণে সিএসএস লোলাক নামে একটা প্রোগ্রাম ছিল, পরবর্তীতে ম্যারিট ফাইল করছে, কোনো কারণে তাদের কোনো একটা ভুল ছিল, এখন সন্তানরা পিটিশন দিছে, এরকম মানুষ যখন ফেডারেল প্লাজায় বা ইভেন ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়া তাদেরকে আটকাই দিচ্ছে, ফেডারেল প্লাজায় ম্যারেজ ইন্টারভিউ দিতে গিয়ে আটকাই দিচ্ছে। তারপরে সুপারভিশনে যারা আছে, আন্ডার সুপারভিশনে যারা আছে, যাদের কেস ওভার খালি সুপারভিশনের মাধ্যমে থাকে, বা পেরোলে যারা আছে, এরকম মানুষজনদেরকে মানে যাওয়ার পরে আটকাই দিতেছে। মানে কোনো নিয়মই নেই, কোনো কিছু যা মন চায় তাই করছে। গত কয়েকদিন আগে একজন কিছু ডেলিভারি ওয়ার্কারকে ব্রুকলিন থেকে ধরছে। একজন ডেলিভারি ওয়ার্কারের 29 সালের ডেট আছে, সেই ডেট থাকার পরও তাকে ধরছে। তার আত্মীয়রা গেছে দেখা করতে আইস অফিসারের সাথে, জিজ্ঞেস করলো যে ওর বন্ড আছে, ওর ডেট আছে, ওকে কেন ধরছো? বলে যে সে যে ইলিগালি বর্ডার ক্রস করছে আমাদের দেশে, এটাই যথেষ্ট ধরার জন্য। মানে হলো কোর্ট ডেট আছে 29 সালে, সেই কোর্ট ডেটকে আইস মানতেছে না। সো কোনো নিয়ম নাই, ভীষণ বিশৃঙ্খলা, ভীষণ অরাজকতা। এখন মানুষকে শুধু সাবধানে থাকতে হবে, বেঁচে বেঁচে থাকতে হবে, কোনোভাবে আইসের হাতে পড়া যাবে না। এটাই হলো একমাত্র উপায়, এটাই বলতে হবে সমাজকে বেশি বেশি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সময় শেষ হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয় নিয়ে পরে একদিন আমরা আলোচনা করব। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।